আচ্ছা, আজকে মলিকুলার বেসিস অফ ইনহেরিটেন্স শুরু করব। আই হ্যাভ অলরেডি শেয়ার দ্য পিডিএফ উইথ ইউ গাইস। তো পিডিএফটা রেফার করতে করতে দেখবি, পিডিএফটা রেফার করতে করতে ভিডিও দেখবি, ইনফ্যাক্ট বইটাও রেফার করতে থাকবি। বাট আমি বইয়ের অর্ডারে পড়াইনি, বইতে যেরকম যেরকম অর্ডারে আছে সেই অর্ডারটা মেনটেন করিনি, যার জন্য পিডিএফটা আপাতত রেফার কর। আফটার আই এম ডান উইথ দ্য টপিক, গো থ্রু এ বুক। ওকে, আফটার আই এম ডান উইথ আ পার্টিকুলার টপিক, নট দ্যাট যে আমি পুরো চ্যাপ্টারটা কমপ্লিট করলাম তারপরে বই পড়লি। একটা পার্টিকুলার টপিক কমপ্লিট করার পর বইটা দেখে নিস। অ্যান্ড অলসো রেফার দ্য বুক ওয়েন আই আস্ক ইউ টু, বিকজ কিছু কিছু জিনিস আমি পিডিএফে হয়তো আমি ইনক্লুড করিনি, সেটা বইতে ভালোভাবে আছে বলে আমি ইনক্লুড করিনি। ইন দ্যাট কেস বইটা রেফার করিস। আই জাস্ট কিপ টেলিং ইউ। ওকে, আচ্ছা, তো মলিকুলার বেসিস অফ ইনহেরিটেন্সে প্রথমে কি আছে? ক্যারেক্টারিস্টিক্স অফ জেনেটিক মেটেরিয়াল। ঠিক আছে, আচ্ছা, জেনেটিক মেটেরিয়াল নিয়ে অনেকেই পড়ে এসেছিস ছোটোবেলা, সেই ক্লাস হয়তো 7-8 থেকে জেনেটিক মেটেরিয়াল নিয়ে আমরা পড়ে আসছি। জেনেটিক মেটেরিয়াল মানে কি? যেটা জিন, যেটা ডিএনএ আছে প্রত্যেকটা বডির সেলের মধ্যে। আমাদের বডিতে যে এত বিলিয়ন অ্যান্ড ট্রিলিয়ন অফ সেলস আছে, বডির সেলসের মধ্যে যে নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াসের মধ্যে ডিএনএ আছে, সেই ডিএনএটাই জেনেটিক মেটেরিয়াল। কেন এটাকে জেনেটিক মেটেরিয়াল বলা হয়? বিকজ সেটা আমরা ইনহেরিট করছি, জেনারেশন আফটার জেনারেশন আফটার জেনারেশন আমরা ইনহেরিট করছি, ঠিক কি না? তো এই হেরেডিটারি মেটেরিয়ালটাকে জেনেটিক মেটেরিয়াল বলা হয়। নতুন করে এটার ব্যাপারে কিছু বলার নেই, আই জাস্ট গো থ্রু দ্য পয়েন্টস। প্রথমে কি আছে? সাবস্টেন্স উইচ স্টোরস বায়োলজিক্যাল ইনফরমেশন ইন আ কোডেড ফর্ম। বায়োলজিক্যাল ইনফরমেশন মানে কি? তোর বডির ফিজিওলজি, তোর বডির ফিচার্স, তোর বডির ক্যারেক্টারিস্টিক্স কেমন হবে, সেই ইনফরমেশনটা এই ডিএনএর মধ্যে কোডেড ফর্মে আছে। কোডেড ফর্ম মানে কি? এই যে কোড কি হয়, তোকে কোড ভাঙতে হবে কিছু জিনিস বোঝার জন্য, ঠিক আছে? দের আর এই যে আমরা এত দেশের মধ্যে যে এত লড়াই, এত কিছু, ওয়ার্ল্ড ওয়ার 2 এর সময় বল বা এখনো পর্যন্ত ইউজ হয়, ক্রিপ্টোগ্রাফি ইউজ হয়। মানে কি? কোডেড ফর্মে কোনো জিনিস লেখা থাকে যেটা এনিমিজরা বুঝতে পারবে না, কিন্তু যাদের বোঝার কথা তারা ঠিক কোডটা ভেঙে বুঝে যাবে। মানে কি? এমনভাবে লেখা থাকবে যারা কোডটার ব্যাপার জানে তারাই কিন্তু শুধু বুঝতে পারবে। তো এই কোডটা ভাঙা খুব ইম্পর্টেন্ট, কোডটা বোঝা খুব ইম্পর্টেন্ট। এই ইনফরমেশনটা এমনই কোডেড ফর্মে আছে যে আমাদের বডি ঠিক বুঝতে পেরে যায়, কিভাবে এগোতে হবে না এগোতে হবে বুঝতে পেরে যায়। এই কোডেড ফর্ম, এই টার্মটা নিয়ে অনেক ডিটেলসে পরের দিকে আছে, চ্যাপ্টারের শেষের দিকে অনেক আছে, তখন ডিটেলসে বুঝে যাবি। তো সাবস্টেন্স which stores biological information in a coded form transfers it to the next generation and causes its expression in the offspring. ঠিক আছে, সেই জিনগুলো এক্সপ্রেস করছে, সেই জিনগুলো অফস্প্রিংয়ের মধ্যে এক্সপ্রেস করছে। এটা তো জেনেটিক্স পড়েছিস বলে এটা এখন বুঝতে একটু সুবিধে হবে। জেনেটিক্সে কি পড়েছিলি? যে জিনটা যে আমরা যে অফস্প্রিং ইনহেরিট করছে, ইনহেরিট করে কি করছে? প্যারেন্টসের মতোই দেখতে লাগছে, ইজন্ট ইট? আচ্ছা, জেনেটিক মেটেরিয়াল আর কি? ইট শুড বি প্রেজেন্ট ইন এভরি সেল অফ দ্য বডি। ইট শুড বি এবল টু প্রিসাইসলি ডুপ্লিকেট ইটসেলফ। ডুপ্লিকেট করতে পারে, তো জেনেটিক্সেও পড়েছিস বা ক্লাস 10এও পড়েছিস যে যখন একটা সেল মাইটোসিস করছে, 10 বলছি, 11এও ডিটেলসে পড়েছিস যে যখন একটা সেল ডুপ্লিকেট করছে তখন এস ফেজে কি হচ্ছে? সব কিছু ডুপ্লিকেশন হচ্ছে, ডিএনএটা বাড়ছে, ডিএনএ ডুপ্লিকেশন হচ্ছে, ক্রোমোজোম ডুপ্লিকেশন হচ্ছে, আরএনএ ডুপ্লিকেশন হচ্ছে, সাইটোপ্লাজমটা ডুপ্লিকেশন হচ্ছে, মানে বাড়ছে, ডুপ্লিকেশন না, সাইটোপ্লাজমটা ভলিউমে বাড়ছে। তো ডুপ্লিকেট কেন করতে হচ্ছে? বিকজ ডটার সেলে পাঠাতে হবে, ইজন্ট ইট? একটা সেল নিজে ভেঙে দুটো সেল হয়ে যাচ্ছে, একটা সেল নিজে ভেঙে দুটো সেল হয়ে যাচ্ছে। তো ওই যে সেলটা ভাঙছে সেই সেলটার আরেকটা ডুপ্লিকেট কপি দরকার যাতে দুটো হতে পারে, ইজন্ট ইট? আচ্ছা, ইট শুড বি এবল টু ওকেশনালি ডেভেলপ ইনহেরিটেবল চেঞ্জেস। এক সময় ইনহেরিটেবল চেঞ্জেস হয়ে যায়, মিউটেশনের ব্যাপারে পড়েছিস, ঠিক আছে? মিউটেশন হয়ে যায় এক সময়। মিউটেশন হওয়ার জন্য কি হয়? চেঞ্জেসগুলো অন্য রকমের হয়ে যায়, ঠিক আছে? ধর একটা যে মানে আমার যে জেনেটিক যে কোডনগুলো হয় বা জেনেটিক যে বেসেসগুলো যেভাবে অ্যারেঞ্জড থাকে, ধর ATGCC হওয়ার কথা, কিন্তু ATGCC হওয়ার জায়গায় জি এর জায়গায় একটা টি এসে গেল,
সেটা খুব রেয়ার হয়, ভেরি 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 রেয়ার হয়। এরকম ভুল সচরাচর হয় না, বিকজ এরকম ভুল হলেও কি হয়, আমাদের বডি সেটাকে সেন্স করে নেয়, সেন্স করে নিয়ে সেই মিউটেশনগুলোকে, সেই মিউটেশন হওয়ার আগেই সেই নিউক্লিওটাইডটাকে রিপ্লেস করে দেয়, মানে কারেক্ট নিউক্লিওটাইডটাকে রিপ্লেস করে দেয়, ইনকারেক্টটাকে রিমুভ করে দিয়ে। যখন রিপ্লেস করতে পারে না তখনই সেটাকে মিউটেশন বলা হয়। ওকে, সো ইট শুড বি এবল টু ওকেশনালি ডেভেলপ ইনহেরিটেবল চেঞ্জেস। ইট শুড বি এবল টু স্টোর ইনফরমেশন ইন কোডেড ফর্ম। তাহলে কোডেড ফর্মে ইনফরমেশন স্টোর করে রাখে। এই কোডেড ফর্মে কী করে স্টোর করে রাখে পরের দিকে বুঝতে পারবি ডিটেলসে। ডিএনএ অ্যাজ দ্য জেনেটিক মেটেরিয়াল। জেনেটিক মেটেরিয়াল আমাদের বডিতে কি ডিএনএ। দের আর সার্টেন ভাইরাস, কিছু কিছু ভাইরাস আছে, প্লান্ট অ্যানিমাল ভাইরাস, যেগুলোর মধ্যে জেনেটিক মেটেরিয়াল কিন্তু আরএনএ, রাইবোনিউক্লিক অ্যাসিড। মানে ওরা যেই মেটেরিয়ালটা ওদের অফস্প্রিংয়ে পাঠাবে, ইনফরমেশনটা যার মধ্যে স্টোর করা আছে সেটা ডিএনএ না হয় সেটা আরএনএ। কিন্তু আমাদের মধ্যে বা মোস্ট অ্যানিমালস আর প্লান্টস এই ওয়ার্ল্ডে, এই প্ল্যানেটে সব লিভিং অর্গানিজমস প্লান্টসের মধ্যেই বেশিরভাগ জেনেটিক মেটেরিয়াল কী থাকে, ডিএনএ থাকে। ওকে, Sutton and Boveri proposed that genetic information is passed between generations by chromosomes. ক্রোমোজোম কি? ক্রোমোজোমকে ভাঙলেই তো ডিএনএ হয়। ক্রোমোজোম তো পাতলা সুতোর মতো, রাইট? ইটস লাইক ফাইন থ্রেডস, খুব ফাইন থ্রেডস। সেই থ্রেডসগুলোকেই যদি আমি আরও ম্যাগনিফাই করি, সেই থ্রেডসগুলোকে যদি আমি আরও ম্যাগনিফাই করি, তখন সেই থ্রেডের মধ্যেই তুই কী দেখতে পারবি, ডিএনএ মলিকিউলস আছে, isn't it? Okay. So, propose that genetic information is passed between generations by chromosomes. It took many years to clarify whether genetic material was DNA or proteins of the chromosome. আচ্ছা, এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট, সেকেন্ড পয়েন্টটা, যে প্রথম যখন ভালোভাবে রিসার্চ তখন হয়নি, পিপল ডিড নট, সায়েন্টিস্টরা অত রিসার্চ করে উঠতে পারেনি, তখন বোঝা যেত না যে এই জেনেটিক মেটেরিয়ালটা বা হেরিডিটারি মেটেরিয়ালটা যেটা অফস্প্রিংয়ের মধ্যে যায়, সেই জেনেটিক মেটেরিয়ালটা, এই যে আমার মায়ের চুল যদি কার্লি হয় তো আমার চুলও কার্লি, কেন? আমি মায়ের থেকে সেই ইনফরমেশনটা পেয়েছি, সেই হেরিডিটারি মেটেরিয়ালটা পেয়েছি। এবার এই হেরিডিটারি মেটেরিয়ালটা কোথাও স্টোর আছে, তো মায়ের ডিএনএতে স্টোর ছিল, মায়ের ডিএনএটা আমি পেয়ে গেছি বলেই আমার চুলও কার্লি। কিন্তু এই জেনেটিক মেটেরিয়ালটা এখন আমরা জানি ডিএনএতে আছে, অনেক বছর আগে সেই জেনেটিক মেটেরিয়ালটা আদৌ ডিএনএতে আছে না ক্রোমোজোমের প্রোটিনে আছে সেটা বোঝা যেত না। ক্রোমোজোম কিন্তু মনে করে দেখ, ক্রোমোজোমস আর ফাইন থ্রেডস, ক্রোমোজোমস আর ফাইন থ্রেডস। তো ওই ফাইন থ্রেডে শুধুমাত্র ডিএনএ মলিকিউলই নেই, তার মধ্যে প্রোটিনও আছে, হিস্টোন প্রোটিনস আছে, পরে সেটার ব্যাপারে ডিটেলসে পড়বি। তো ডিএনএর মধ্যে আছে না প্রোটিনের মধ্যে আছে জেনেটিক মেটেরিয়াল, সেটা আগে বোঝা যেত না। তারপর অনেক এক্সপেরিমেন্ট করে সেটা প্রুভ হয়ে গেল যে ডিএনএর মধ্যেই আছে। প্রোটিন কি আগে দেখ, earlier proteins were thought to play role of genetic material. তো অনেক আগে ভাবা হতো কি যে প্রোটিনটাই জেনেটিক মেটেরিয়াল, প্রোটিন যায় বলেই, প্রোটিন প্যারেন্ট থেকে অফস্প্রিংয়ে যায় বলেই অফস্প্রিংটা কীরকম হয়, প্যারেন্টসের মতো হয়, তখন বোঝা যায়নি। প্রোটিনস কি? দিজ আর ম্যাক্রোমলিকিউল অ্যান্ড শো এনর্মাস ভ্যারাইটি। ম্যাক্রোমলিকিউলস মানে কি? অনেক ছোট ছোট মলিকিউলস মিলে একটা বড় মলিকিউল, ম্যাক্রোমলিকিউল সেটাকে বলে। ওই জন্য প্রোটিনকে কমপ্লেক্সও বলা হয়, কমপ্লেক্স মলিকিউলও বলা হয়। সিম্পল মলিকিউল কাদেরকে বলা হয়? অ্যামাইনো অ্যাসিড বা অ্যামিনো অ্যাসিড। অনেক অ্যামিনো অ্যাসিড জুড়ে জুড়ে একটা প্রোটিনের মলিকিউল হয়। কথাগুলো ভালো করে শুনবি, অনেকগুলো অ্যামিনো অ্যাসিড জুড়ে জুড়ে একটা প্রোটিন মলিকিউল হয়। তাহলে এই অ্যামিনো অ্যাসিডগুলো কি হলো? সিম্পল মলিকিউল, কারণ অনেকগুলো সিম্পল মলিকিউল জুড়েই তো একটা ম্যাক্রো মলিকিউল হয়। তাহলে অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড জুড়ে একটা প্রোটিন হয়, ওই জন্য প্রোটিনকে কী বলা হয়? ম্যাক্রো মলিকিউল। যেমন গ্লুকোজ, গ্লুকোজ কি? সিম্পল মলিকিউল। বাট সেলুলোজ, সুক্রোজ কি? কমপ্লেক্স মলিকিউল, কারণ সুক্রোজের মধ্যে অনেক বেশি মলিকিউলস থাকে। ঠিক আছে? These are macromolecules and show enormous variety. 20 amino acids show innumerable combinations and form innumerable proteins. 20টা যে অ্যামাইনো অ্যাসিড আছে, এই এক্সাম্পলটা মানে মনে হয় আমি তোদেরকে আগেও বুঝিয়েছি, যে ধর 20টা অ্যামিনো অ্যাসিড ধরে নে, আমি নাম দিলাম ABCDEFGHIJKLMNO করে, আমি টি অবধি গেলাম, টি অবধি 20খানা অ্যামাইনো অ্যাসিডের নাম দিলাম। ঠিক আছে? এ থেকে টি 20টা অ্যামাইনো অ্যাসিডের আমি নাম দিলাম।
অ্যামাইনো অ্যাসিডের কিছু নাম নাম তো অ্যাকচুয়ালি আছে অনেক, লাইসিন, গ্লুটামিন, এরকম অনেক নাম আছে, বাট আপাতত তোদের বোঝার জন্য আমি সিম্পল নাম দিলাম এ থেকে টি। এবার ধরে নে আমি যদি এ বি সি ডি ই পাশাপাশি রাখি, একটা ধরনের প্রোটিন হলো, ধর প্রোটিন এক্স হলো, এ বি সি ডি ই। যেমন ধরে নে আমি যদি দেখাই, এ বি, ধর সি বি আর ই, এ বি সি ডি ই তিনখানা অ্যামাইনো অ্যাসিড, এদেরকে পাশাপাশি রেখে আমি যদি এই 5টা অ্যামাইনো অ্যাসিড আমি পরপর রেখে দিয়ে যদি জুড়ে দিই, তাহলে ধর একটা প্রোটিন ফর্ম হবে যেটার নাম হবে প্রোটিন এক্স, ঠিক আছে। বাট আমি যদি এই 5টা অ্যামাইনো অ্যাসিডই নিলাম ধর, বাট আমি এর অ্যারেঞ্জমেন্টটা যদি চেঞ্জ করে দিই, ধর এ বি ডি সি ই, এ বি ডি সি ই যদি একটা অ্যামাইনো অ্যাসিড ক্রিয়েট করি, তাহলে সেই অ্যামাইনো অ্যাসিডটা কিন্তু অন্য, তাহলে সেই যে প্রোটিনটা ফর্ম হবে সেই প্রোটিনটা পুরো ডিফারেন্ট একটা প্রোটিন হয়ে যাবে, এক্স প্রোটিনটা আর ফর্ম হবে না, যদিও অ্যামাইনো অ্যাসিডগুলো কিন্তু সেমই আছে, বাট অ্যারেঞ্জমেন্টের জন্য চেঞ্জ হয়ে যাবে। তাহলে আমি তো শুধু এটা 5টা অ্যামাইনো অ্যাসিড নিয়ে বললাম, এরকম 20টা অ্যামাইনো অ্যাসিড যেভাবে ইচ্ছা তুই অ্যারেঞ্জ করতে পারিস, অ্যারেঞ্জ করে অনেক 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 প্রোটিনস তৈরি হতে পারে, ঠিক আছে। ওকে, নেক্সট কি লেখা আছে, দিস এক্সিবিট গ্রেট স্পেসিফিসিটি অফ ফাংশন, ঠিক আছে। স্পেসিফিক ফাংশন, সবকটা প্রোটিনের স্পেসিফিক ফাংশন। ধর আমাদের বডিতে একটা ডাইজেস্টিভ সিস্টেমে পড়েছিলি, ধর আমাদের বডিতে একটা প্রোটিন আছে পেপসিন, যেটা স্টামাক প্রডিউস করে। ওকে, পেপসিনটা প্রথমে হাইড্রোক্লোরিক অ্যাসিড দিয়ে অ্যাক্টিভেট করতে হয়, ক্লাস 9-এ পড়েছিলি এটা। সেই পেপসিনের কাজ কিন্তু প্রোটিনস ভাঙা। তুই যা যা খাবারে প্রোটিন খাচ্ছিস, তুই ধর চিকেন খেয়েছিস, চিকেনের মধ্যে তো প্রোটিন আছে, তো প্রোটিনটা ডাইজেস্ট করতে হবে। দিস পেপসিন উইল বি রেসপন্সিবল। কোনোভাবে পেপসিন কিন্তু অন্য কোনো দিন ফ্যাট ডাইজেস্ট করতে পারবে না। পেপসিনের কাজ প্রোটিন ডাইজেস্ট করা, তো প্রোটিনই ডাইজেস্ট করবে, ফ্যাট কিন্তু ডাইজেস্ট করতে পারবে না। দিস ইজ কল্ড স্পেসিফিসিটি অফ ফাংশন। ওকে, নেক্সট হচ্ছে দিস হ্যাভ নো মেকানিজম ফর ডুপ্লিকেশন, সো দিস ডু নট কোয়ালিফাই টু অ্যাক্ট অ্যাজ জেনেটিক মেটেরিয়াল। প্রোটিনের কিন্তু কোনো ডুপ্লিকেশন মেকানিজম নেই, যেমন ডিএনএ সিনথেটিক ফেজে, ইন্টারফেজ অনেকগুলো ভাগে ভাগ করা, তো সিনথেটিক ফেজে মনে আছে, এস ফেজে ডিএনএ ডুপ্লিকেট হয় যাতে দুটো ডটার সেলে ইকুয়ালি ডিস্ট্রিবিউট হয়ে যেতে পারে, কিন্তু প্রোটিন ডুপ্লিকেশনই হয় না। যদি ডুপ্লিকেট না হয়, তুই দুটো ডটার সেলের মধ্যে ডিস্ট্রিবিউট করবি কি করে, ইজন্ট ইট? ওকে, নেক্সট হচ্ছে ডিএনএ অ্যাজ জেনেটিক মেটেরিয়াল। তো প্রোটিন অ্যাজ জেনেটিক মেটেরিয়াল তুই বুঝতেই পারছিস যে পসিবল না, ডুপ্লিকেট না করলে তো পসিবল না। পরবর্তীকালে অনেক এক্সপেরিমেন্ট দিয়ে সেটা প্রুভ হয়েছে যে ডিএনএ জেনেটিক মেটেরিয়াল, কিন্তু তার আগেও আমরা কিছু পয়েন্টস দেখেও বুঝতে পারি ডিএনএর কী কী ফিচার্স। ইট ইজ ফাউন্ড ইন অল দ্য সেলস, অল সোম্যাটিক সেলস অফ আ গিভেন স্পিসিস কন্টেন সাম অ্যামাউন্ট অফ ডিএনএ। হোয়াট ইজ সোম্যাটিক সেলস মানে কি? আমাদের বডিতে যা যা সেলস আছে ওপর থেকে নিয়ে সব সোম্যাটিক সেলস, এক্সেপ্ট দ্য গ্যামিটস, মেল গ্যামিট বা ফিমেল গ্যামিট, এইগুলোকে কি বলা হয়? রিপ্রোডাক্টিভ সেলস, সেক্স সেলস, গ্যামেটস। এই কথায় জানা যায়, আমরা এই সেলগুলোকে আমরা ওই কথায় বলি, ওই কথায় নেম করি আর কি, উই হ্যাভ নেমড দেম লাইক দ্যাট। বাট বাদ বাকি চুলের মাথার চুল থেকে পা অবধি যা যা বডিতে সেলস আছে, স্কিন সেলস বলিস, স্টামাক সেলস বলিস, হার্ট সেলস বলিস, লিভারের সেলস বলিস, যা যা সেল আছে সবই কিন্তু সোম্যাটিক সেলস বলা হয়। তো এই প্রত্যেকটা সোম্যাটিক সেলস যা যা সেল আছে কিন্তু সেম অ্যামাউন্ট অফ ডিএনএ পাবি। আমাদের সেল এতটাই ছোট যে চোখে দেখা কিন্তু যায় না, মাইক্রোস্কোপের আন্ডারে দেখতে হয়। বাট মাইক্রোস্কোপের আন্ডারে তুই যদি একটা সেল নিয়ে যতটা ডিএনএ পাবি, তুই আরেকটা সেল নিয়ে তুই ততটাই ডিএনএ পাবি। ওকে, ইট এক্সিবিটস ইনফাইনাইট ভ্যারাইটি। ইনফাইনাইট ভ্যারাইটি মানে কি? অনেক ধরনের ভ্যারাইটি ফর্ম করতে পারে উইথ দোজ 4 নিউক্লিওটাইডস। মনে আছে নিউক্লিওটাইড বেসগুলো অনেকবার পড়ালাম, এটিজিসি। তো এই এটিজিসি নিউক্লিওটাইড সিকোয়েন্সগুলোকে নিয়ে অনেক ধরনের ভ্যারাইটি ফর্ম করতে পারে। ইট ডুপ্লিকেটস ইজ জেনেটিক ইনফরমেশন, এস ফেজে ডুপ্লিকেট হয়।
ইটস কপিজ আর প্রিসাইজলি ডিস্ট্রিবিউটেড টু ডটার সেল, ডুপ্লিকেট হওয়ার পর সেই কপিসগুলোকে ডটার সেলে ডিস্ট্রিবিউট করে দেওয়া হয় ইকুয়ালি। ইট স্টোরস জেনেটিক ইনফরমেশন, অবভিয়াসলি মায়ের কার্লি হেয়ারের যে জিনটা, অ্যালিলটা, সেটা মায়ের অ্যালিলটা আমি পেয়েছি বলে আমার কার্লি হেয়ার, ফর এক্সাম্পল নিয়ে বলছি আর কি। তার মানে কি স্টোর করেছে? ও জেনেটিক ইনফরমেশন স্টোর করেছে। ইট ডেভেলপস মিউটেশনসের ব্যাপারে পড়েছিস। পার্টিকুলার কোনো নিউক্লিওটাইড এদিক ওদিক হয়ে গেলে, ডিলিট হয়ে গেলে, রিপ্লেস হয়ে গেলে, ঠিক আছে, সেটাকে কি বলা হয়? মিউটেশন। ওকে, এক্সপেরিমেন্টাল এভিডেন্স অফ ডিএনএ অ্যাজ জেনেটিক মেটেরিয়াল। তো ডিএনএ যে জেনেটিক মেটেরিয়াল, সেটা তো আমরা এই ডিএনএর কিছু কিছু প্রপার্টিস দেখেও বুঝলাম, বা ডিএনএ যে জেনেটিক মেটেরিয়াল সেটা আমরা কিছু এক্সপেরিমেন্ট থেকেও বুঝতে পেরেছি। ওকে, প্রথমটা কি দেখ, গ্রিফিথ অ্যান্ড অ্যাভারিজ এক্সপেরিমেন্ট। খুব সিম্পল এক্সপেরিমেন্ট, গ্রিফিথ অ্যান্ড অ্যাভারি। তো গ্রিফিথ লোকটা কি করেছিল? ট্রান্সফরমেশন এক্সপেরিমেন্ট পারফর্ম করেছিল। ট্রান্সফরমেশন কথাটা বায়োটেকনোলজিতে অনেকবার দেখলি। ট্রান্সফরমেশন মানে কি? কোনো পার্টিকুলার সেলের মধ্যে যদি কোনো ফরেন কোনো জিন ঢোকানো হয়, তখন সেই সেলটাকে কি বলা হবে? ট্রান্সফর্মড সেল। মনে আছে? তুই যে একটা ব্যাকটেরিয়াল সেল থেকে একটা প্লাজমিডকে নিয়ে সেই প্লাজমিডের মধ্যে একটা ফরেন জিন ঢুকিয়ে দিতিস, সেই প্লাজমিডটা তখন কি বলা হতো? ট্রান্সফর্মড প্লাজমিড। কেন? বিকজ সেই প্লাজমিডের যে ন্যাচারাল যে কন্ডিশনটা, সেটা চেঞ্জ হয়ে যায় ফরেন জিন ঢোকানোর জন্য। তো এইটাকেই বলা হয় ট্রান্সফরমেশন। এই এক্সপেরিমেন্টেও কিছু কিছু ট্রান্সফরমেশনই দেখা গেছিল। কি নিয়ে এক্সপেরিমেন্টটা করেছিল? ব্যাকটেরিয়ার দুটো স্ট্রেনকে নিয়ে। স্ট্রেন মানে কি? একটা ব্যাকটেরিয়া অনেক ধরনের হতে পারে, কিন্তু বুঝেছিস? এই যে ডেঙ্গু হয় না আমাদের, ডেঙ্গু তো একটা ভাইরাস, ইজন্ট ইট? তো ডেঙ্গু ভাইরাসটা এমন, এই দেখ, তোরা ভ্যাকসিন নিয়ে পড়েছিস আগে। ভ্যাকসিন মানে কি? ভ্যাকসিন মানে হচ্ছে একটা পার্টিকুলার ভাইরাসের একটা ছোট্ট হার্মলেস পার্টকে নিয়ে ভ্যাকসিন বানিয়ে আমার বডিতে ঢুকিয়ে দেওয়া হয়। ধর একটা ভাইরাসের প্রোটিন কোট, ভাইরাসের বডির জাস্ট বাইরের কোটটা নেওয়া হয়। ভাইরাসের কোটে কি আছে? প্রোটিন আছে। তো ভাইরাসের কোটের সেই প্রোটিনটাকে নিয়ে ভ্যাকসিন বানানো হলো, আর সেই ভাইরাসের প্রোটিন কোটটা আমার বডিতে ঢুকিয়ে দেওয়া হলো। কেন? যাতে ওই প্রোটিন কোটটা দেখে আমার বডি খুব প্যানিক করে প্রচুর অ্যান্টিবডিজ তৈরি করে রাখতে পারে, যাতে অ্যাকচুয়াল ভাইরাসটা যখন আমাকে অ্যাট্যাক করবে তখন আমি সিক হব না, কারণ আমার অ্যান্টিবডিজ অলরেডি তৈরি হয়ে আছে। এবার তুই ডেঙ্গু ভাইরাসটাকে ধর। আমার এখন ধর 5 বছর আগে ডেঙ্গু হয়েছিল। ওকে, তো আমাকে ডেঙ্গু এফেক্ট করেছিল। ডেঙ্গু তো এখনো কোনো ভ্যাকসিন নেই, বাট ডেঙ্গু সোজা মানে ভাইরাসটা এফেক্ট করলে মশার মধ্যে ভাইরাসটা থাকে। মশা তো জাস্ট একটা ক্যারিয়ার, ইজন্ট ইট? তো মশা ক্যারি করে, অ্যাজ আ ভেক্টর ক্যারি করে নিয়ে আসে ভাইরাসটা। বেচারা মশাই প্রচুর আগে অ্যাফেক্টেড হয়, আগে মশাটাই অ্যাফেক্টেড হয় ভাইরাসটা দিয়ে। তারপরে সেই মশাটা যদি অ্যাফেক্টেড মশাটা আমাকে কামড়ায়, তখন আমি অ্যাফেক্টেড হয়ে যাব। এবার ধর 5 বছর আগে সেই মশাটা, একটা অ্যাফেক্টেড মশা আমাকে কামড়েছিল, যার জন্য আমার ডেঙ্গু হয়ে গেছিল। তো ডেঙ্গু হয়ে জ্বর হয়ে আমি হসপিটালে ভর্তি হয়ে সব কাণ্ড হলো। আমার বডিতে যে কোনো ভাইরাস আমার নতুন ভাইরাস আমার বডিতে ঢোকে, আমার বডি আগে কী করবে? সেটা অ্যান্টিবডি তৈরি করবে। তো যখন ডেঙ্গু ভাইরাসটা আমার বডিতে ঢুকেছিল, অবভিয়াসলি আমার বডি অ্যান্টিবডিজ তৈরি করেছিল। তখন কি আর করেনি? অবশ্যই করেছিল, যার জন্য জ্বর হয়েছিল। যখন অ্যান্টিবডিজ প্রচুর তৈরি হয়, তখন জ্বর হয় বডিতে। কেন? বিকজ বডিটা তখন ফাইটিং মোডে আছে, প্রচুর অ্যান্টিবডিজ তৈরি হচ্ছে, অ্যান্টিবডিজ অ্যান্টিজেনগুলোকে শেষ করতে চেষ্টা করছে, জ্বর হচ্ছে। তো তখনও যখন আমাকে ডেঙ্গু এফেক্ট করেছিল, তখনও কিন্তু অ্যান্টিবডি হয়েছিল, বাট অ্যান্টিবডিজ ওয়ার নট ইনাফ। ভাইরাসটা এতটাই স্ট্রং ছিল যে অ্যান্টিবডিজ ওয়ার নট ইনাফ, আমাকে হসপিটালে ভর্তি করতে হয়েছিল। আমার কিন্তু 5 বছর আগে ডেঙ্গু হয়েছিল, মানে এমন নয় যে আমার আর ডেঙ্গু হবে না। ধর আমার এবছর আবার ডেঙ্গু হয়ে গেল, কিন্তু কি করে ডেঙ্গু হলো? তখন তো না হয় হয়েছিল বিকজ বডিটা আগে থেকে অ্যান্টিবডি ছিল না, ভাইরাসটা এফেক্ট করতে তবে অ্যান্টিবডি তৈরি হয়েছে। ভ্যাকসিন মানে কি? আগে থেকেই অ্যান্টিবডি তৈরি হয়ে থাকবে। ডেঙ্গুর তো ভ্যাকসিন আমি নিইনি। তো 5 বছর আগে যখন আমাকে ডেঙ্গু ভাইরাস এফেক্ট করেছিল, তখন তো আগে থেকে অ্যান্টিবডি ছিল না। আমার বডি হঠাৎ করে ডেঙ্গু ভাইরাস দেখে ভয় পেয়ে গেছে। ডেঙ্গু ভাইরাস অলরেডি
ক্ষতি করে দিয়েছে, তারপর অ্যান্টিবডি এনাফ তৈরি হয়েছে, তো তাতে কোনো লাভ হয়নি। বাট আমার যে 5 বছর আগে অ্যান্টিবডি তৈরি হয়েছিল, আমার তো আর কোনো দিন ডেঙ্গু হওয়া উচিত নয়, বিকজ অ্যান্টিবডিগুলো তো আমার স্টকে রয়ে গেল, আমার বডির যে আলমারি আছে সেই আলমারিতে তো রয়ে গেল। আর কি ডেঙ্গু হবে না? অবশ্যই আবার ডেঙ্গু হতে পারে। কেন? বিকজ ভাইরাসের ডিফারেন্ট স্ট্রেন হয়, ব্যাকটেরিয়ার ডিফারেন্ট স্ট্রেন হয়, ওরা নিজেদেরকে চেঞ্জ করে ফেলে। তুই যখনই কোনো ওষুধ দিবি, ও পরের বার আসবে অন্য কোনো ফর্মে, যে ওষুধটা চিনতে পারবে না। এই ভাইরাস ব্যাকটেরিয়ার এত স্ট্রেন হওয়ার জন্যই কিন্তু অ্যান্টিবায়োটিক দেওয়াটাও খুব মুশকিল হয়ে যায়। তুই একটা স্ট্রেনের জন্য অ্যান্টিবায়োটিক বার করলি, কিন্তু আবার কিছুদিন পর অন্য স্ট্রেন তোকে এফেক্ট করলো। এই স্ট্রেন হওয়ার জন্য কিন্তু খুব সমস্যা। সিমিলারলি স্ট্রেপ্টোকোকাস নিউমোনি, স্ট্রেপ্টোকোকাস নিউমোনি দেখ ইটালিক্সে, মানে ওটা কি সায়েন্টিফিক নেম, নিউমোনিয়া ক্রিয়েট করে, ঠিক আছে, নিউমোনিয়া ক্রিয়েট করে। তো সেই নিউমোনিয়া ক্রিয়েট করার সেই ব্যাকটেরিয়ার দুটো স্ট্রেন আমরা নিয়েছি, S3 স্ট্রেন আর R2 স্ট্রেন। স্ট্রেনগুলোর নাম মনে রাখ, S3 স্ট্রেন, R2 স্ট্রেন। একটা স্ট্রেন ক্ষতিকারক, মেরে দেয়, একটা স্ট্রেন ক্ষতি করে না। ওকে, যে ক্ষতি করে তাকে ভিরুলেন্ট বলা হয়, এরপর আমি দেখব ভিরুলেন্ট বলা হয়। দিস ব্যাকটেরিয়াম কজেস নিউমোনিয়া ইন ম্যামলস ইনক্লুডিং হিউম্যানস। এই দেখ স্ট্রেনগুলোর ব্যাপারে বলেছি, কি লেখা আছে। প্রথমে হচ্ছে এস স্ট্রেন, ইট ইজ স্মুথ ভিরুলেন্ট স্ট্রেন। স্মুথ মানে কি? মানে এই ভাইরাসটার বাইরে, তার পরের পয়েন্টেই আছে দেখ, প্রোটেক্টেড বাই পলিস্যাকারাইড ক্যাপসুল। পলিস্যাকারাইড এক ধরনের কার্বোহাইড্রেট, স্যাকারাইড মানেই কি? সুগার। সুগার মানেই কি? কার্বোহাইড্রেট। তো একটা পলিস্যাকারাইডের বানানো ক্যাপসুল দিয়ে এই ভাইরাসটা কভার্ড। আর যাদের এই ক্যাপসুলটা থাকে তাদের বডির ওপরটা স্মুথ দেখতে লাগে। তুই যদি মাইক্রোস্কোপের আন্ডারে ভাইরাসটাকে দেখিস তুই দেখতে পাবি স্মুথ, ওই জন্য বলা হচ্ছে স্মুথ। ভিরুলেন্ট স্ট্রেন, ভিরুলেন্ট মানে হচ্ছে যে ক্ষতি করতে পারে। যদি মনে না থাকে লিখে নে কোথাও, ভিরুলেন্ট মানে হচ্ছে হার্মফুল। ওকে, ইট ইজ স্মুথ ভিরুলেন্ট স্ট্রেন প্রোটেক্টেড বাই পলিস্যাকারাইড ক্যাপসুল। কেন এ ভিরুলেন্ট? কেন তুই একে শেষ করতে পারবি না, একে ড্যামেজ করতে পারবি না? বিকজ এর এই যে ক্যাপসুলটা আছে পলিস্যাকারাইডের বানানো, এটা ওকে প্রোটেক্ট করে। ওকে, নেক্সট হচ্ছে ফর্মস স্মুথ গ্লিসেনিং কলোনিজ অন অ্যাগার মিডিয়াম। তাহলে কি ফর্ম করে অ্যাগার মিডিয়ামে? অ্যাগার মানে অ্যাগারোজ, অ্যাগারোজ আগেও পড়েছিস। অ্যাগারোজ হচ্ছে সেই, যখন মনে আছে জেল ইলেকট্রোফোরেসিস পড়িয়েছিলাম, অ্যাগারোজ জেল ইলেকট্রোফোরেসিস পিসিআর এর মধ্যে, তখন অ্যাগারের কথা আমি বলেছিলাম। অ্যাগার এক ধরনের জিনিস যেটা একটা লিভিং অর্গানিজম থেকে পাওয়া যায়, এক ধরনের অ্যালগি থেকে পাওয়া যায়, অ্যাগারোজ বলা হয়। তো সেই অ্যাগার মিডিয়ামের মধ্যে না কালচার করা হয়, আমরা কালচার করি, কলোনিজ বানাই। মানে কি একটা সিঙ্গেল ব্যাকটেরিয়া থেকে, কলোনিজের ব্যাপারেও আগে পড়েছিস বায়োটেকনোলজি চ্যাপ্টারটা। কলোনিজ মানে কি একটা ব্যাকটেরিয়া দিয়ে তুই প্রচুর 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 ব্যাকটেরিয়া বানাস, সেটাই হচ্ছে কলোনিজ বানানো, ঠিক আছে। তো ফর্মস স্মুথ গ্লিসেনিং কলোনিজ অন অ্যাগার মিডিয়াম, ইট কজেস নিউমোনিয়া। যেহেতু এটা হার্মফুল, ও নিউমোনিয়া কিন্তু করছে। নেক্সট হচ্ছে আর স্ট্রেন, এটা হচ্ছে রাফ। রাফ কেন? বিকজ এর ক্যাপসুলটা বাইরে নেই, তো বাইরে নেই বলে একে দেখতে রাফ লাগে। নন ভিরুলেন্ট, এ কাউকে ক্ষতি করে না, এর ক্যাপসুল নেই বলেই এ রাফ, আর এর রাফ বলেই এ নন ভিরুলেন্ট, ঠিক আছে। ক্যাপসুল যদি না থাকে, ক্যাপসুলটা যদি না থাকে ও কিন্তু প্রোটেকশন পায় না, প্রোটেকশন পায় না, তো ও কাউকে ক্ষতিও করতে পারে না। ফর্মস রাফ কলোনিজ, ডাজ নট কজ নিউমোনিয়া। এবার এই এক্সপেরিমেন্টটা দেখ, এই এক্সপেরিমেন্টটা কি আছে। প্রথমে দেখ একটা রাফ স্ট্রেন নেওয়া হয়েছে, একটা রাফ স্ট্রেন ব্যাকটেরিয়া নেওয়া হয়েছে। রাফ স্ট্রেন মানে কিন্তু যে ক্ষতি করতে পারে না, লেখাও আছে ব্র্যাকেটে নন ভিরুলেন্ট। নন ভিরুলেন্ট একটা স্ট্রেন নেওয়া হয়েছে, একটা ইঁদুরের মধ্যে সেটাকে ইনজেক্ট করা হয়েছে। যেহেতু সে নন ভিরুলেন্ট, সে ইঁদুরকে কিছুই করতে পারেনি, মাউসটা বেঁচে গেছে। নেক্সট একটা স্মুথ স্ট্রেন নেওয়া হয়েছে, এইটা দেখ, এই যে এই জিনিসটা। নেক্সট একটা স্মুথ স্ট্রেন নেওয়া হয়েছে, যেটা কি হচ্ছে ভিরুলেন্ট, সে ক্ষতি করে। ওকে, সে এই মাউসটার ওপর, সেটাকে মাউসকে ইনজেক্ট করা হয়েছে। যেহেতু সে ভিরুলেন্ট, সে মাউসটাকে এফেক্ট করেছে, মাউস মরে গেছে। ওকে, এবার তুই হিট কিল্ড স্মুথ স্ট্রেন নিয়েছিস। স্মুথ স্ট্রেন অফ ব্যাকটেরিয়া কিন্তু ড্যামেজ করতে পারে,
স্মুথ স্ট্রেন মানে ক্যাপসুল, স্মুথ স্ট্রেন মানে সে ড্যামেজ করতে পারে, কিন্তু তুই যদি তাকে আগে হিটে মেরেই দিস, তুই যদি তাকে ব্যাকটেরিয়াটাকে তুই যদি মেরে দিস হিট দিয়ে মারা বলে ওই জন্য হিট কিল্ড বলা হয়েছে, তাহলে সে যতই হার্মফুল হোক না কেন সে কি হার্ম তোকে করতে পারবে? তাকে যদি আমি মেরেই দিই, পারবে না। ওই জন্য হিট কিল্ড ব্যাকটেরিয়াকে যখন মাউসের মধ্যে ঢোকানো হচ্ছে, মাউসকে ক্ষতি করতে পারছে না, মাউসটা কিন্তু বেঁচে যাচ্ছে। কিন্তু এবার ফোর্থ কেসটা দেখ, এটাই হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট কেস। তুই রাফ স্ট্রেন ব্যাকটেরিয়া নিয়েছিস যেটা নন ভিরুলেন্ট, আর তুই হিট কিল্ড স্মুথ স্ট্রেন নিয়েছিস। দেখ, রাফ স্ট্রেন ব্যাকটেরিয়া কিন্তু ক্ষতি করতে পারবে না বিকজ ও নন ভিরুলেন্ট। হিট কিল্ড স্মুথ স্ট্রেনও কিন্তু ক্ষতি করতে পারবে না কারণ সে হিটে মরে গেছে। বাট এই ক্ষেত্রে মাউস কিন্তু এফেক্ট হয়ে যাচ্ছে, মাউস কিন্তু মরে যাচ্ছে। তোদের মাথায় এই প্রশ্নটা আসা উচিত যে রাফ স্ট্রেনটা ক্ষতি করতে পারেনি, হিট কিল স্মুথ স্ট্রেন তো হিট কিল সেও ক্ষতি করতে পারেনি, তাহলে ইঁদুরটা মরলো কেন? ইঁদুরটা মরেছে বিকজ এই যে স্মুথ স্ট্রেন অফ ব্যাকটেরিয়া আছে না, যার মধ্যে কি আছে, ভিরুলেন্স ক্যাপাসিটি আছে, ক্ষতি করার ক্যাপাসিটি আছে, সেই ডিএনএটা, সেই যে ক্ষতি করার হার্মফুল ডিএনএটা, সেই ডিএনএটা পাস হয়ে কার মধ্যে চলে গেছে? রাফ স্ট্রেনের মধ্যে। রাফ স্ট্রেন কিন্তু অরিজিনালি ক্ষতি করতে পারতো না, কিন্তু হিট কিল স্মুথ স্ট্রেনটা নিজের ভিরুলেন্সটা রাফ স্ট্রেনের মধ্যে পাঠিয়ে দিয়েছে। ঠিক আছে, যেহেতু রাফ স্ট্রেনটা এবার ভিরুলেন্ট হয়ে গেছে, রাফ স্ট্রেনটা ইঁদুরটাকে মেরে দিয়েছে, মাউস ডাইস। তাহলে এই চারটে কেসের মধ্যে লাস্টের কেসটাই সব থেকে ইম্পর্টেন্ট। তুই ডিফারেন্সটা বুঝতে পারছিস, আগের তিনটে তো খুব ইজি বোঝাটা, কিন্তু লাস্টেরটা তোকে বুঝতে হবে যে রাফ স্ট্রেন অফ ব্যাকটেরিয়া ট্রান্সফর্ম হয়ে যাচ্ছে। ট্রান্সফর্ম কেন কথাটি ইউজ করছি? বিকজ হিট কিল্ড স্মুথ স্ট্রেনের মধ্যে থেকে হার্মফুল ডিএনএটা, হার্মফুল জিনটা ট্রান্সফার হয়ে যাচ্ছে রাফ স্ট্রেনের মধ্যে। যখন কোনো ফরেন জিন একটা পার্টিকুলার সেলে ঢোকে সেটাকে ট্রান্সফরমেশন বলা হয়। তো এখানে কি হচ্ছে, রাফ স্ট্রেন ট্রান্সফর্ম হয়ে যাচ্ছে। আই হোপ ইট ইজ ক্লিয়ার। যদি ক্লিয়ার না হয় আবার দেখ, ক্লিয়ার হয়ে যাবে। কনক্লুশনস অফ গ্রিফিথস এক্সপেরিমেন্ট। তাহলে গ্রিফিথ কি কনক্লুড করলো? গ্রিফিথ কনক্লুডেড দ্যাট সাম ট্রান্সফর্মিং প্রিন্সিপাল কেমিক্যাল সাবস্টেন্স, কিছু একটা ট্রান্সফর্মিং সাবস্টেন্স ছিল। সেই কেমিক্যাল সাবস্টেন্সটা তখন গ্রিফিথ বুঝতে পারিনি, আজকে এত বছর পর আমরা বুঝতে পেরেছি ইট ইজ ডিএনএ। বাট তখন গ্রিফিথ বুঝতে পারিনি যে কি ট্রান্সফার হয়েছে ডেড স্মুথ এস স্ট্রেন ব্যাকটেরিয়া থেকে, কি ট্রান্সফার হয়েছে রাফ ব্যাকটেরিয়ার মধ্যে, সেটা তখন কিন্তু বোঝা যায়নি। তাহলে গ্রিফিথ কনক্লুডেড দ্যাট সাম ট্রান্সফর্মিং প্রিন্সিপাল ফ্রম ডেড স্মুথ virulent bacteria had entered living rough non-virulent bacteria and transformed it into smooth bacteria. রাফ বেচারা ইনোসেন্ট ব্যাকটেরিয়াকে ট্রান্সফর্ম করে কি বানিয়ে দিয়েছিল? স্মুথ ভিরুলেন্ট ব্যাকটেরিয়া। এবার ট্রান্সফর্মড স্মুথ ব্যাকটেরিয়া রিকভার্ড ফ্রম ডেড মাইস প্রডিউসড স্মুথ ব্যাকটেরিয়া ওয়েন গ্রোন ইন আ কালচার। এবার এই ট্রান্সফর্ম যে হয়ে গেছে স্মুথ ব্যাকটেরিয়াটা, ডেড মাইসকে তুই যখন ইনজেক্ট করছিস তখন কি করলো? মাইস মরে গেল। ঠিক আছে, অলদো গ্রিফিথ ওয়াজ নট এবল টু নো, গ্রিফিথ তখন বুঝতে পারিনি দুটো জিনিস। কি বুঝতে পারিনি? রোল অফ মাইস ইন চেঞ্জ অফ ব্যাকটেরিয়াল স্ট্রেন। এই যে ব্যাকটেরিয়াল স্ট্রেনটা ট্রান্সফর্ম হলো, এই যে আর স্ট্রেনটা এস স্ট্রেনের কারণে ট্রান্সফার হয়ে গেল, সেটাতে কি মাউসটার কোনো হাত আছে? ইজ দ্য মাউস রেসপন্সিবল? সেটা তখন কিন্তু বুঝতে পারেনি গ্রিফিথ। সেকেন্ড একটা জিনিস যেটা বুঝতে পারিনি সেটা হলো কম্পোনেন্ট অফ এস স্ট্রেন ব্যাকটেরিয়া উইচ ইজ কল্ড ভিরুলেন্স, উইচ ইজ কল্ড হবে। তাহলে এস স্ট্রেন ব্যাকটেরিয়ার মধ্যে কিছু তো একটা ভিরুলেন্স ক্যাপাসিটি আছে যেটা আর স্ট্রেনের মধ্যে ট্রান্সফার হয়ে গেছে। সেই ভিরুলেন্সটা কি জিনিস, সেই কম্পোনেন্টটা কি, তখন বোঝা যায়নি। ওকে, আচ্ছা, এই যে গ্রিফিথস এক্সপেরিমেন্টটা আমি পড়িয়ে দিলাম তোদের বইতে পেজ নাম্বার 265, মানে সেকেন্ড পেজ। আমার বইতে তো 265ই আছে। পেজ নাম্বার 265 সেকেন্ড পেজে যেখানে গ্রিফিথস এক্সপেরিমেন্ট আছে, এটা আগে ভিডিওটা পজ করে আগে গ্রিফিথস এক্সপেরিমেন্টটা পড়ে নে, দেখ বুঝেছিস কি না। ঠিক আছে, তারপরে কিন্তু মুভ কর নেক্সট এক্সপেরিমেন্টে।
আচ্ছা, নেক্সট হচ্ছে অ্যাভেরি ম্যাকার্টি এক্সপেরিমেন্ট। এখানে কি আছে, এটা আরেকটা এক্সপেরিমেন্ট। In 1944, O.T. Avery, C. MacLeod, and McCarthy separated extracts of smooth virulent bacteria into proteins, DNA, and carbohydrate fractions. মানে কি দেখ, আমি একটা স্মুথ ব্যাকটেরিয়া নিলাম। স্মুথ ব্যাকটেরিয়া মানে কি, তার ক্যাপসুল আছে, ক্যাপসুল আছে মানে কি, সে ভিরুলেন্ট। এই জিনিসগুলো এবার মাথায় ঢোকা, কে ভিরুলেন্ট কে নন ভিরুলেন্ট এবার মাথায় ঢুকিয়ে নিতে হবে, ঠিক আছে। আচ্ছা, তো আমি একটা স্মুথ ভিরুলেন্ট ব্যাকটেরিয়া নিয়েছি, মানে ওরা নিয়েছিল, নিয়ে কি করেছিল, সেটাকে ব্যাকটেরিয়ার পুরো মানে বডিটাকে পুরো ক্রাশ করেছিল। ক্রাশ করে ব্যাকটেরিয়ার প্রোটিনটাকে আলাদা করেছিল, ডিএনএটাকে আলাদা করেছিল, আর কার্বোহাইড্রেটটাকে আলাদা করেছিল। করা যায়, তুই যদি সেন্ট্রিফিউগেশন করিস করা যায় ওটা। তো প্রোটিন, ডিএনএ, কার্বোহাইড্রেটকে আলাদা আলাদা করে ফেলেছিল। আমাদের বডিতেও তো আছে, প্রোটিন আলাদা আছে, ডিএনএ আলাদা আছে, কার্বোহাইড্রেট আছে, সবার বডিতেই থাকে, সব লিভিং অর্গানিজমের বডিতেই সেটা আছে। তো ইন 1944 O.T. Avery, C. MacLeod আর ম্যাকার্টি কি করেছিল, সেপারেট করেছিল। এইবার ইচ ফ্র্যাকশন ওয়াজ সেপারেটলি অ্যাডেড টু আ কালচার মিডিয়াম কন্টেনিং লাইভ রাফ ব্যাকটেরিয়া। মানে কি দেখ, প্রথমে কি করা হয়েছে, এই যে আমি সেপারেট করেছি, আমি যে ডিএনএ এক জায়গায় রেখেছি, প্রোটিন এক জায়গায় রেখেছি, কার্বোহাইড্রেট এক জায়গায় রেখেছি, প্রত্যেকটা আলাদা আলাদা ফ্র্যাকশানে, প্রোটিন ফ্র্যাকশন, ডিএনএ ফ্র্যাকশন, কার্বোহাইড্রেট ফ্র্যাকশন, সবকটাতে কি অ্যাড করা হয়েছিল, রাফ ব্যাকটেরিয়া। রাফ ব্যাকটেরিয়া মানে কি, রাফ ব্যাকটেরিয়া মানে কি নন ভিরুলেন্ট, তার কোনো ভিরুলেন্স ক্যাপাসিটি, হার্মফুল ক্যাপাসিটি নেই। বুঝতে পেরেছিস, এই ডায়াগ্রামটা থেকেও বুঝতে পারবি। এটা হচ্ছে এস স্ট্রেন ব্যাকটেরিয়া, মানে হার্মফুল স্ট্রেন ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়ার বডি থেকে ডিএনএ আলাদা করা হয়েছে, আরএনএ আলাদা করা হয়েছে, আর প্রোটিন আলাদা করা হয়েছে, কার্বোহাইড্রেট আলাদা করা হয়েছে, সব কিছু আলাদা আলাদা করা হয়েছে। এই মিক্সচারটাকে আলাদা আলাদা এরকম রেখেছে, এই মিক্সচারটাকেই নিয়েছে, এই মিক্সচারটাকে নিয়ে সব জায়গায় ট্রান্সফার করেছে। এই মিক্সচারটাতে কিন্তু সব আছে, ডিএনএ আছে, আরএনএ আছে, প্রোটিন আছে, সব আছে। এই মিক্সচারটা এরকম 5টা জায়গায় ঢেলেছে। এই 5টা জায়গাতে কিন্তু সব আছে, ডিএনএ আছে, আরএনএ আছে, ফ্যাট আছে, প্রোটিন আছে, সব আছে এই 5টা জায়গাতে। এই জিনিসটাতে ডিএনএজ অ্যাড করেছে। হোয়াট ইজ ডিএনএজ, নাম থেকে বোঝা যাচ্ছে যে ডিএনএ কে ডেস্ট্রয় করে দেয়। ডিএনএজ, প্রোটিন, ডিএনএজ হচ্ছে একটা এনজাইম যে ডিএনএ কে ডেস্ট্রয় করে দেবে, ভেঙে দেবে ডিএনএ। এটা আরএনএ কে এই মিক্সচারটাতে আরএনএ দেওয়া হয়েছে। আরএনএস কি করবে, আরএনএ কে ডেস্ট্রয় করে দেবে। এটাতে লাইপেজ দেওয়া হয়েছে। লাইপেজ মানে কি, ফ্যাট ডেস্ট্রয় করে, যে লিপিডস মানে কি, ফ্যাট ডেস্ট্রয় করে। এটাতে প্রোটিয়েজ দেওয়া হয়েছে, মানে প্রোটিনস ডেস্ট্রয় করে দেয়। এটাতে বাদ বাকি জিনিসপত্র, ঠিক আছে। এবার দেখ এই 4টে আগে দেখ। আচ্ছা, আগে সেকেন্ড পোর্শনটা দেখ। এই সেকেন্ড জিনিসটা আরএনএস যেখানে লেখা আছে, আরএনএস লেখা থাকে মানে কি, সে আরএনএ কে নষ্ট করে দিয়েছে। আরএনএ কে নষ্ট করে দিয়েছে, কিন্তু সে কি ডিএনএ কে নষ্ট করেছে? সেকেন্ড কেসটায় সে ডিএনএ কে নষ্ট করেনি। ডিএনএ যদি না নষ্ট করে থাকে, ওই ডিএনএর মধ্যে কি আছে, এই এস স্ট্রেনের ভিরুলেন্সটা তো আছে। ভিরুলেন্স ক্যাপাসিটি মানে হার্মফুল ক্যাপাসিটি তো ডিএনএর মধ্যেই থাকে, সেটাই তো এখানে প্রুফ করতে আমরা এসেছি। তো ওখানে আরএনএ নষ্ট হচ্ছে, কিন্তু ডিএনএ কি নষ্ট হচ্ছে? হয়নি। সেই জিনিসটা যখন মাউসকে দেওয়া হয়েছে, মাউসের মধ্যে ইনজেক্ট করা হয়েছে, সেকেন্ডটা দেখ, মাউস কিন্তু মরে গেছে। মাউস মরে গেছে কেন? আরএনএ নষ্ট হয়েছে, কিন্তু ডিএনএ তো নষ্ট হয়নি। ডিএনএ না নষ্ট হওয়ার জন্য ডিএনএটা সেটাকে কি করেছে, মাউসটাকে মেরে দিয়েছে। থার্ডটা দেখ, লাইপেজ মানে লিপিডসটা নষ্ট হয়ে গেছে, কিন্তু ডিএনএ কি নষ্ট হয়েছে? ডিএনএ তো নষ্ট হয়নি। ডিএনএ নষ্ট হয়নি বলে ডিএনএ কিন্তু মাউসটাকে এফেক্ট করেছে, মাউস মরে গেছে। প্রোটিয়েজ মানে প্রোটিনস নষ্ট হয়ে গেছে, কিন্তু ডিএনএ কি নষ্ট হয়েছে? হয়নি। ডিএনএ নষ্ট হয়নি মানে এস স্ট্রেনের যে ভিরুলেন্স ক্যাপাসিটি ডিএনএর মধ্যে রয়ে গেছে, সে মাউসকে ভিরুলেন্স বলে এফেক্ট করেছে, মাউস মরে গেছে। এবার প্রথমেরটা দেখ, ডিএনএস দিয়েছি,
ডিএনএস মানে ডিএনএ নষ্ট হয়ে গেছে, মানে এস স্ট্রেন হার্মফুল স্ট্রেন ব্যাকটেরিয়ার যে হার্মফুল ক্যাপাসিটি সেটাই নষ্ট হয়ে গেছে। এবার আমি মাউসকে ইনজেক্ট করছি, ডিএনএ যদি নষ্ট হয়ে থাকে, হার্মফুল ক্যাপাসিটিও নষ্ট হয়ে গেছে, মাউস এফেক্ট হয়নি, মাউস ইজ অ্যালাইভ। ঠিক আছে, তো এখানে এখানে এই পয়েন্টটা দেখ, এই পয়েন্টটা when DNA fraction was treated with deoxyribonuclease enzyme it became inactive। ডিএনএতে যখন ডিএনএস দেওয়া হলো, ডিএনএস এর ফুল ফর্ম হচ্ছে ডিঅক্সিরাইবোনিউক্লিয়াস, তখন ডিএনএটা নষ্ট হয়ে গেল আর মাউস এফেক্ট হলো না, মাউস ইজ অ্যালাইভ, মাউস বেঁচে আছে। এটা থেকে প্রুভ হলো যে ভিরুলেন্স ক্যাপাসিটিটা কিসের মধ্যে থাকে, ডিএনএর মধ্যে থাকে।